আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। 1700 কিলোমিটার পাল্লার এতেমাদ মিসাইল দিয়ে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে ইরান। নতুন বিপদে মোদি প্রশাসন, নড়েচড়ে বসল ফ্রান্স সেনাবাহিনী। ভূপাতিত রাফাল নিয়ে তদন্তে নেমেছে ফ্রান্স, তথ্য চেয়েছে ভারতের কাছে। পাকিস্তান যুদ্ধে শুধু সামরিক নয়, কূটনৈতিক পরাজয় হয়েছে ভারতের। তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন, ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুতির হুঁশিয়ারি। গিভ অ্যান্ড টেক উড়িয়ে দিলেন ইমরান, বললেন আলোচনা কেবল দেশের স্বার্থে। কানাডার ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। 1700 কিলোমিটার পাল্লার এতেমাদ নামের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে ইরান। মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশে আবারও জমছে কালো মেঘ। ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে এবার উঠে এসেছে এক নতুন আতঙ্ক, ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এতেমাদ। বিশ্লেষকদের মতে এটি হতে পারে আসন্ন অপারেশন ট্রু প্রমিস 3 এর প্রধান হাতিয়ার। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্ট। 2024 সালের এপ্রিলে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে চালায় অপারেশন ট্রু প্রমিস। শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইসরায়েলকে চমকে দেয় তারা। যদিও ইসরায়েল সেই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়, তবে ইরান স্পষ্ট করে তারা এখন আর পরোক্ষ নয়, সরাসরি সংঘাতে প্রস্তুত। সেই প্রস্তুতিরই নতুন রূপ হতে পারে ট্রু প্রমিস 3, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এতেমাদ। 2025 সালের ফেব্রুয়ারিতে উন্মোচিত এই ক্ষেপণাস্ত্র 16 মিটার লম্বা ও 1.25 মিটার ব্যাস বিশিষ্ট। এর পাল্লা প্রায় 1700 কিলোমিটার, যা ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরীণ কৌশলগত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। তবে শুধু দূরত্ব নয়, এতেমাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গাইডেড ওয়ারহেড। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ট্রু প্রমিস 3 হবে এমন এক প্রতিশোধ যা ইসরায়েলের অস্তিত্বের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। এবার আঘাত আসবে তাদের হৃদয়ে। বিশ্লেষকরা বলছেন, এতেমাদের মোতায়েন ইরানের প্রস্তুতির ইঙ্গিত বহন করে। এর মাধ্যমে ইরান শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা নীরব দর্শক নই। ইসরায়েল ইতিমধ্যেই এই হুমকির গভীরতা পর্যবেক্ষণ করেছে। আইডিএফ সূত্র জানিয়েছে, তারা প্রয়োজনে দ্রুততম সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত। তবে এর মাঝে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে। বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট, যদি ইসরায়েল আগ্রাসী পদক্ষেপ নেয়, ইরান ট্রু প্রমিস 3 শুরু করবে এবং এতেমাদ হবে সেই ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আর এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতার আগুন ছড়িয়ে দিতে পারে। নড়ে চড়ে বসল ফ্রান্স সেনাবাহিনী। ভূপাতিত রাফাল নিয়ে তদন্ত নেমেছে ফ্রান্স, তথ্য চেয়েছে ভারতের কাছে। পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি ঘিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। তারা জানায়, এই বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য চাওয়া হয়েছে। ঘটনা নিশ্চিত হলে এটি হবে রাফাল যুদ্ধ বিমানের ইতিহাসের প্রথম ভূপাতিত হওয়ার ঘটনা। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। প্যারিসে নিয়মিত সংবাদ সম্মেলনে ফরাসি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল গুইমার ফনেট বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সরাসরি তথ্য সংগ্রহের জন্য ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। তিনি আরও জানান, রাফেল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি এখনও নিশ্চিত নয়, তবে তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিমান ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, 7 মে রাতে ভারতের অপারেশন সিন্দুর এর জবাবে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে 3টি ফরাসি নির্মিত রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30। যদি পাকিস্তানের এই দাবি সত্য হয়, তবে প্রায় 20 বছর আগে রাফাল যুদ্ধবিমান চালু হওয়ার পর এই প্রথমবার এটি ভূপাতিত হলো। ভারত এখনও পাকিস্তানের এই দাবি নিশ্চিত করেনি, অস্বীকার করেনি। কেবল ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি যুদ্ধের একটি অংশ। 2016 সালে ভারতের সঙ্গে ফ্রান্সের একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত রাফাল যুদ্ধবিমান কেনে। ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় এই যুদ্ধবিমান একটি মুখ্য ভূমিকা পালন করছে।
এই ঘটনার পরপরই মার্কিন সংবাদ মাধ্যম CNN ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, পাকিস্তান অন্তত একটি রাফাল ভূপাতিত করেছে এবং তারা একাধিক রাফালে গুলি করেছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ফ্রান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার পর এই ঘটনার আন্তর্জাতিক গুরুত্ব আরও বেড়েছে। সূত্র CNN। পাকিস্তান যুদ্ধে শুধু সামরিক নয়, কূটনৈতিক পরাজয় হয়েছে ভারতের। কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর ভারতের একপেশে মনোভাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরেকটি কূটনৈতিক পরাজয় বলে মনে করছেন অনেকে। বিশেষ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো নয়াদিল্লির প্রত্যাশা অনুযায়ী সমর্থন প্রদানে দ্বিধাগ্রস্ত হয়েছে, কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে রাতারাতি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাকে কেউ ভালো চোখে দেখেনি। বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের কূটনৈতিক সংঘাতমূলক অবস্থান গ্রহণ করে ভারত অভিযোগ তুলে যে সীমান্ত পার উগ্রবাদীরা এই হামলার জন্য দায়ী। তবে ভারতীয় প্রতিক্রিয়া হঠাৎ ছিল না, এটি গত দশক ধরে গড়ে তোলা একটি বৃহত্তম কৌশলের অংশ ছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের দিকে না তাকিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের ভূমিকা পুনর্নির্ধারণের জন্য একটি বৃহত্তর কৌশল অনুসরণ করছে। তারা চায় ভারত এমন একটি শক্তিশালী দেশে পরিণত হোক যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভারত পেহেলগামের ঘটনাকে তার অবস্থান আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছিল। তারা বিশ্বাস করেছিল যে আন্তর্জাতিক পরিস্থিতি তাদের জন্য অনুকূল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি, কোয়াড অ্যালায়েন্সে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চীনের বিরুদ্ধে ভারতের অবস্থান তাদের আশ্বস্ত করেছিল যে কৌশলগত অংশীদাররা নিঃস্বার্থ সমর্থন প্রদান করবে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট, পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক বিচ্ছিন্নতা, চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের কারণে দুর্বল অবস্থান ছিল। তবে ভারত হতাশ হয়েছে যে তারা তাদের আক্রমণাত্মক আচরণকে আন্তর্জাতিক ন্যায্যতা দেওয়ার জন্য প্রত্যাশিত সমর্থন অর্জন করতে ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষের পাত নিতে চাননি, বরং কৌশলগত স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে অগ্রাধিকার দিয়েছেন। চীন পাকিস্তানের সঙ্গে মিত্রতা বজায় রেখেছে এবং উপসাগরীয় দেশগুলো এ বিষয়ে সতর্ক অবস্থায় ছিল। তুরস্ক পাকিস্তানকে সমর্থন দিয়ে গেছে, ওয়াশিংটন ভারতকে সমর্থন করেনি। পেহেলগাম হামলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফর করেছিলেন, যা এ ধারণার জন্ম দিয়েছিল যে ওয়াশিংটন পরোক্ষভাবে ভারতকে সমর্থন করবে। যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে, তখন হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হট সমারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার পারদ ছড়িয়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুতির শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর হুঁকার দেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাহদি আল মাসাদ হুঁশিয়ারি দেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয়কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না, এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটকেও ঝুঁকিতে পড়তে পারে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনে ইসরায়েলের এটি ছিল 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোতে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলাগুলো ইয়েমেনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক সুদূরপ্রসারী কৌশল বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলের এই হামলাগুলোর কার্যকারিতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে এই হামলাগুলো হুতিকে থামাতে পারেনি, বরং তাদের প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিয়েছে। এর মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এক চাঞ্চল্যকর তথ্যও জানানো হয়েছে। তারা দাবি করেছে মে মাসের শুরু থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলা করেছে। তাদের মতে এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস। এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইয়েমেনের এই সংঘাত শুধু ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং ইরান, সৌদি আরব এবং আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের এক বৃহত্তর খেলার অংশ হয়ে দাঁড়িয়েছে। সূত্র আনাদুলু। যে কোনো ধরনের ব্যক্তিগত আপোষ বা গিভ অ্যান্ড টেক ব্যবস্থা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের তেহরিকে ইনসাফ প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান জোর দিয়ে বলেছেন, কোনো আলোচনা হলে তা কেবল দেশের স্বার্থে হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতার সাথে সাম্প্রতিক সাক্ষাতের পর সিনেটর আলী জাফর এসব কথা জানান। বৃহস্পতিবার জিও নিউজের প্রতিবেদনে এই খবর জানানো হয়। 2022 সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হন ইমরান। পরে ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পর 71 বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাফর বলেন, খান স্পষ্ট করে বলেছেন তিনি কখনো নিজের জন্য কোনো ছাড় চাননি।
যদি তিনি ইচ্ছা করতেন তাহলে অনেক আগেই তা করতে পারতেন। এর আগে ইমরান খানের বোন আলেমা খান দেশের অদৃশ্য শক্তিগুলোর দেয়া নেয়ার ব্যবস্থার মাধ্যমে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানোর পর এই বিবৃতি দেওয়া হলো। যেদিন আলেমা এই আবেদন জানান সেদিন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন যে প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে জাফর সাংবাদিকদের আরও বলেন, খান বলেছেন তিনি দেশের ঐক্যের স্বার্থে কথা বলতে প্রস্তুত। জোর দিয়ে বলেছেন সংলাপের জন্য তার দরজা সবসময় খোলা। পিটিআই প্রতিষ্ঠাতা আরও মন্তব্য করেছেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা তিনি আর সহ্য করবেন না। এছাড়া তার আইনি মামলাগুলোর দ্রুত শুনানির আহ্বান জানিয়ে ন্যায় বিচার দাবি পুনর্ব্যক্ত করেন ইমরান। বলেন, আমি কেবল ন্যায় বিচার চাই। সাবেক প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে দলটি একটি প্রতিবাদ আন্দোলন শুরু করেছে এবং 5 থেকে 6 দিনের মধ্যে একটি বিস্তারিত কৌশল প্রকাশ করা হবে। এছাড়াও তিনি পিটিআই নেতৃত্বকে আন্দোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভয়াবহ দাবানলে পড়ছে কানাডা। দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে দেশটির মধ্যে ও পশ্চিমাঞ্চলে। এর জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াপকিনিউ এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রাদেশীয় সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানববসতি সরিয়ে নেওয়ার ঘটনা। বাস্তুচ্যুত মানুষদের উইনিপেগ সহ অন্যান্য শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। প্রিমিয়ার কিনিউ আরও বলেন, এই বিপর্যয় মোকাবেলায় সরকারের সব স্তরের সহযোগিতা ও বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন হবে। অন্যদিকে দাবানলের কারণে আলবার্টা প্রদেশের কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে এবং একটি ছোট্ট শহরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান সিনোভাস এনার্জি জানিয়েছে, আলবার্টার উত্তর ফস্টার ক্রিক এলাকায় তাদের কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। আলবার্টার উত্তরাঞ্চলের চিপেওয়াইন লেক এলাকায় প্রায় 2900 হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এটি তেল সমৃদ্ধ ফোর্ট ম্যাকমারের কাছাকাছি এবং এই দাবানলের কারণে সেখানকার তেল কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে। আলবার্টা সরকার জানিয়েছে, চিপেওয়াইন লেক এলাকায় আপাতত সরাসরি কোনো ঝুঁকি না থাকলেও বাতাসের দিক পরিবর্তন হলে তা মারাত্মক হতে পারে। এজন্য এলাকার বাসিন্দাদের 1 ঘন্টার মধ্যে সরে যেতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বুধবার পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর ইলন মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি প্রশাসনের বিশেষ সহকারী কর্মচারী হিসেবে মাস্কের জন্য আলাদা দপ্তর ডিওজি তৈরি করেছিল মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে আসার কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করে মাস্ক লেখেন, বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্বের সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। মাস্ক আরো যোগ করেন যে সরকার দক্ষতা বিভাগ ভবিষ্যতে আরো শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরো বাড়িয়ে দেবে এবং ডিওজি এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে। ইতিমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, আমি বিশাল খরচ বিল দেখে হতাশ হয়েছি। সত্যি বলতে যা শুধু বাজেট ঘাটতি বাড়ায় না, বরং তা ডিওজি টিমের কাজকে দুর্বল করে তোলে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। 1700 কিলোমিটার পাল্লার এতেমাদ মিসাইল দিয়ে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে ইরান। নতুন বিপদে মোদি প্রশাসন, নড়েচড়ে বসল ফ্রান্স সেনাবাহিনী। ভূপাতিত রাফাল নিয়ে তদন্তে নেমেছে ফ্রান্স, তথ্য চেয়েছে ভারতের কাছে। পাকিস্তান যুদ্ধে শুধু সামরিক নয়, কূটনৈতিক পরাজয় হয়েছে ভারতের। তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন, ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুতির হুঁশিয়ারি। গিভ অ্যান্ড টেক উড়িয়ে দিলেন ইমরান, বললেন আলোচনা কেবল দেশের স্বার্থে। কানাডার ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।